এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। দর্শক, রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের সব বড় শহরে যানজট, বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা, অবৈধ পার্কিং, ফুটপাত দখল, ফিটনেসবিহীন যানবাহন এবং নাগরিক অসচেতনতা এখন প্রতিদিনের বাস্তবতা। একদিকে প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, এআই, ডিজিটাল মামলা এবং সিসিটিভি নজরদারির কথা বলা হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ এখনও রাস্তায় দীর্ঘ ভোগান্তি, অনিয়ম ও বিশৃঙ্খলার মুখোমুখি হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও কঠোর আইন প্রয়োগ কি সত্যি ট্রাফিক ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে, নাকি সমস্যার মূল জায়গা আরও গভীরে? তাই আমরা খুঁজবার চেষ্টা করব। আমরা আমাদের শিরোনাম রেখেছি বিশৃঙ্খল শহর এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা। দুজন সম্মানিত অতিথি আছে, একটু পরিচয় করিয়ে দেব। রয়েছেন জনাব মোহাম্মদ আশফিকুজ্জামান আক্তার, যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক, ডিএমপি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। জনাব মোহাম্মদ আশফিকুজ্জামান আক্তার, আপনার কাছে শুরুতে আসতে চাই। পুলিশ সপ্তাহ শুরু হয়েছে, এবারের প্রতিপাদ্য আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ। আসলে বিশৃঙ্খল শহরের কথা বলছি, শৃঙ্খলা আসলে কেন আসছে না সেটি জানতে চাবো আপনার কাছে শুরুতে। আসলে আপনারা জানেন যে ঢাকা শহর আমাদের এই মেগা সিটিতে আমাদের যে ট্রাফিক ব্যবস্থাপনা, সেখানে প্রথম যদি আমি কারণ বলি তাহলে আমাদের রাস্তার অপতুলতা প্রথম। কারণ আমাদের একটা নগরায়নের জন্য যে রাস্তার প্রয়োজন হয় সেইটি আমাদের এখানে নেই। আমাদের প্রফেসর হাদিউজ্জামান ভাই উনি বলতে পারবেন, এ বিষয়ে উনি এক্সপার্ট। তো আমি এটা 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 একটা কারণ, এটা আমাদের হাতে নেই। কারণ ট্রাফিক ব্যবস্থাপনায় হচ্ছে তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ট্রিপল ই। নাম্বার ওয়ান হচ্ছে এনফোর্সমেন্ট, এডুকেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তো ইঞ্জিনিয়ারিংটা তো আমাদের হাতে নেই। এডুকেশনের যে বিষয়টা, এটা তো আমাদের একটু গ্যাপ আছে। এনফোর্সটা আমরা করতে পারি। সেটা আমরা কোথায় করতে পারি? যেগুলো অথরাইজ ভেহিক্যাল, সেগুলোর উপর আমরা করতে পারি, যেগুলো নাম্বার প্লেট আছে বা বিআরটি রেজিস্ট্রেশন আছে। এখন আপনারা জানেন যে এখানে এটা অস্বীকার করা যাবে না যে এখানে ভেহিক্যালের মধ্যে কয়েক প্রকার ভেহিক্যাল আছে, মোটরাইজ, নন মোটরাইজ। যেটা নন মোটরাইজ, যেটা অটো রিক্সা বলেন, ভ্যান বলেন, এই কারণ বাজার, আপনি এই অফিসের পাশেই যে বাজারটা, এখান থেকে সকালবেলা দেখবেন যে ভ্যান গাড়িতে করে কিছু লোক কাঁচা সবজি নিয়ে রওনা দিয়েছে মেন রাস্তা দিয়ে। আসলে জোনে জোনে তাদেরকে তো কন্ট্রোল করা বড় কঠিন। তাদের আসলে সিভিক সেন্সটাও কম, যে কোন রাস্তাকে যাইতে পারবে না যাইতে পারবে এটা তাদের আসলে ওইভাবে নাই। যার ফলে এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। একই রাস্তায় যদি আমরা মোটরাইজ, নন মোটরাইজ যদি ভেহিক্যাল চলে, সেখানে একটা হ্যাম্পার্ড হয়, এটা একটা চ্যালেঞ্জ। তো এই জন্য আমরা পুরোপুরি এই সেক্টরটা শৃঙ্খলা আনা বড় কঠিন। তারপরেও বাংলাদেশ পুলিশ, আমাদের যে ট্রাফিক পুলিশ আছে, তারা চেষ্টা করছে, অনবরত চেষ্টা করছে তাদের, বিশেষ করে যেখানে তাদের পোস্টগুলো আছে, সিগন্যালগুলো আছে, সেটাকে কন্টিনিউ করা যায়। সেখানে পুলিশ সপ্তাহে আপনাদের অ্যাকশন প্ল্যান নিশ্চয়ই দিয়েছেন, কি কি অ্যাকশন প্ল্যান দিয়েছেন? অ্যাকশন প্ল্যান আজকে যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের যে বৈঠক ছিল, সেখানে উনি বলেছেন ট্রাফিক নিয়ন্ত্রণ একটা বিষয়, এটাকে অবশ্যই আমাদের একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। এখানে আপনারা জানেন যে আমাদের কিছুদিন যাবৎ এই ঢাকা শহর, অনেক আগে কিন্তু আমাদের সিগন্যালিং ছিল, কিন্তু মাঝখানে কিন্তু ছিল না। আমরা আবার চেষ্টা করছি এই সিগন্যালিং সিস্টেমটা, যদি আপনি বিশ্বের বিভিন্ন জায়গায় যান, ইভেন ইন্দোনেশিয়াতে আমি সেখানে গিয়েছি, সেখানে আমাদের মতোই কিন্তু রাষ্ট্র, সেখানে কিন্তু সিগন্যালের পুরো ট্রাফিক ব্যবস্থাপনা কিন্তু সিগন্যালিংয়ের। আমরা এখানে কিছু জায়গায়, পুরো শহর আমরা এখনও করতে পারিনি, কিছু জায়গায় আমরা সিগন্যালিং করেছি এবং আধুনিক যে প্রযুক্তি, যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক যে প্রযুক্তি, সেগুলোর আমরা প্রতিস্থাপন করার ব্যবস্থা করেছি। আমরা আশাবাদী যে আমরা কিছু দিনের মধ্যেই হয়তো আমরা একটা সিস্টেমে নিয়ে আসতে পারবো, একটা শৃঙ্খল অবস্থায় নিয়ে আসতে পারবো। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, এই যে আমরা শৃঙ্খলার কথা বলছি বা বিশৃঙ্খল শহরের কথা বলছি, আপনি একজন পরিবহন বিশেষজ্ঞ, আসলে মূল যে বিষয়গুলো রয়েছে, কেন আসলে শৃঙ্খলার মধ্যে আনা যাচ্ছে না, সেই প্রশ্নটি দিয়েই আমি শুরু করতে চাই। জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে বিজ্ঞ আলোচক, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি শুরুতে যেটা বলছিলেন, সমস্যা কিন্তু আসলে অনেক গভীরে। আপনি বন্যা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কিন্তু ফ্লাড গেটটা ওপেন রেখেছেন, বন্যা নিয়ন্ত্রণ করা যাবে না।
আমাদের রাস্তার অপ্রতুলতা আছে কিছুটা, যেটা ভাই বলছিল ঠিকই আছে, কিন্তু অন্যান্য কিছু দেশ আছে তাদেরও আসলে অত লাক্সারি বা বিলাসীও নাই সড়ক, এত বড় সড়কও নাই, কিন্তু তারা আমাদের থেকে আমি বলবো গতির দিক থেকে বলেন, শৃঙ্খলার দিক থেকে বলেন, অনেক উপরে আছে। 80-র দশকে যদি আমি মুম্বাই শহর বা ক্যালকাটার কথা বলি, আর একবিংশ শতাব্দীর মুম্বাই ক্যালকাটা কিন্তু এক না। তারা কিভাবে করেছে? তাহলে সেটাই হলো প্রশ্ন, যে আসলে হুইল রিইনভেন্ট করার দরকার নাই, চাকা নতুন করে আবিষ্কার করার দরকার নাই। আমাদের সামনে অনেকগুলো উদাহরণ আছে যেটা আমাদের জন্য প্রযোজ্য। আমরা গ্লোবালি দেখব, কিন্তু লোকালি আমাকে থিঙ্ক করতে হবে। সেই জায়গায় আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে আমরা চেষ্টা করছি, ভাই বলল ওনারাও এনফোর্সমেন্ট ম্যানেজমেন্টের চেষ্টা করছে, কিন্তু আমি গোড়ায় যে গলতটা দেখি, যে আপনি এই যে আমি বললাম ফ্লাড গেট ওপেন রাখা, তার মানে হচ্ছে নিবন্ধন যে প্রক্রিয়া বিআরটিএ, তাদের কাছে কিন্তু ওই হিসাব নিকাশ নাই যে আমার সড়কের সক্ষমতা কতটুকু আছে, ধারণ ক্ষমতা কত আছে। যে কেউ গিয়ে কিন্তু আপনার একটা যানবাহনের নিবন্ধন নিয়ে ফেলছে। তো ঢাকা শহরে আপনার প্রতিদিন গড়ে 1000-এর বেশি মোটরসাইকেল নিবন্ধিত হচ্ছে, 50টার বেশি প্রাইভেট কার নামছে। আমার কি প্রতিদিন রাস্তা পাচ্ছে নাকি? বিষয়টা তো তা না। এখানে কোনো বিজ্ঞান খুঁজে পাই না। এই যে বিশৃঙ্খল একটা পরিস্থিতি, আমার মনে হয় এখানে কোনো সায়েন্সই আসলে কাজ করবে না আমরা যে জায়গায় আছি। তো প্রথম কথা হচ্ছে আমার যানবাহনের সংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অনেক সময় সিঙ্গাপুরের কথা বলি, কিন্তু সিঙ্গাপুর কি করেছে আমরা তো তাদের আসলে কি করেছে সেটা কিন্তু নেই না, শুধু বলি সিঙ্গাপুরে এই আছে, সিঙ্গাপুরে পাবলিক ট্রান্সপোর্ট উন্নত, আমরা বলছি। তো সিঙ্গাপুরে তাকান, ওরা 2017 পর থেকে ওদের নিবন্ধন প্রক্রিয়া অনেক জটিল। ওখানে একটা গাড়ি ওন করা মানে একটা লাক্সারি। আপনাকে বিট করে আগে আমরা সার্টিফিকেট অফ এন্টাইলমেন্ট বলি, আপনি গাড়ি যে কিনতে পারবেন তার আগে আপনার সার্টিফিকেট নিতে হবে, তারপরে আপনি গাড়ি কিনবেন। সড়ক থেকে একটা গাড়ি উঠে একটা গাড়ি নামায়, ওদের ব্যক্তিগত গাড়ি প্রবৃদ্ধি 0%। কিন্তু আসলে গল্পটা এখানে শেষ করলে হবে না। ওরা এই যে গণপরিবহনকে যে সমৃদ্ধ করেছে সেটাও একই সাথে বলতে হবে। কেন আমি ব্যক্তিগত গাড়ি থেকে পুশ হব আর গণপরিবহনের থেকে পুল হব? তার মানে আমাকে উন্নত মানের গণপরিবহন দিতে হবে। ঢাকা শহরে যে আমি গণপরিবহন বলি আমরা, এটা গণপরিবহনের কোনো সংজ্ঞার মধ্যে পড়ে না। এটা না আছে সময়সূচি, না আছে কোনো ফ্রিকোয়েন্সি, না আছে কোনো ফিটনেস, না আছে কোনো অর্থনৈতিক আবিষ্কার, কিছুই নাই। শুধুমাত্র কঙ্কালের মতন কিছু হাড় আমরা দেখি, এর কোনো আপনার উপরে মাংস যে আছে কিছু নাই, ছাল বাকল নাই, চলছে। তো এইভাবে আপনি যেটা আমি বলছিলাম যে সংখ্যা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনার সেখানে পলিসিগত উইকনেস আছে, আমরা গেলেই নিবন্ধন পেয়ে যাচ্ছি। এবং তার সাথে অটোরিকশা, এটা এখন ক্যান্সার আমি বলবো। কারণ আমার সড়ক, যেটা ভাই বললো, আমাদের ঢাকার আয়তনের 5-6% আমার সড়ক আছে। তো এই সড়কে যদি আমার খুচরা ছোট ছোট যানবাহন চলে আসে বন্যার পানির মতন, আপনি কিভাবে আসলে এই বন্যাকে নিয়ন্ত্রণ করবেন? একদম। এই বিশৃঙ্খলার একটা বড় কারণ আমি যেটা দেখছি, একদিকে আমরা গণপরিবহনকে আসলে বলি আমরা মুখে যে এটা ব্যাকবোন, মেরুদণ্ড হবে শহরের, একটা মেগা সিটির ব্যাকবোন এটাই হওয়ার কথা ছিল। আমরা লন্ডন সিটিতে দেখি, লন্ডনে কি এত বড় বড় রাস্তা আছে? নাই। ও লন্ডন শহরে আপনার ডবল ডেকার বাস ছাড়া কিছুই দেখবেন না। এটা হলো আমরা বলি স্পেস এফিশিয়েন্ট। তারা 100টা যাত্রী নিয়ে একটা বাসে চলে গেল। তো 100টা যাত্রীকে আমি ছোট ছোট ব্যক্তিগত গাড়িতে নিতে চাইলে কতগুলি গাড়ি লাগবে চিন্তা করেন। তো আমার সড়কের 60-70% দখল করে রাখছে ব্যক্তিগত গাড়ি, আর যাত্রী পরিবহন করে 6%। আর তার মধ্যে যুক্ত হয়ে গেছে অটোরিকশা। অটোরিকশার কথাটাই আসলে আসতে চাচ্ছি, আমি দুজনের কাছেই আসবো। আমি জনাব মোহাম্মদ আশফিকুজ্জামান আপনার কাছে আসতে চাই। এই যে রিক্সা, ব্যাটারি চালিত অটোরিকশার কথা বলছি আমরা, যে অনিয়ন্ত্রিত চলাচল করছে তারা, এটি ট্রাফিক ব্যবস্থাপনার জন্য কতটুকু চ্যালেঞ্জ? আসলে আমাকে তাহলে আরও পিছনে যেতে হবে। আমি তখন হাইওয়ে পুলিশে ছিলাম, তখন বিআরটিএতে আমি একটা মিটিং আসছিলাম 12 সালের দিকে, 11 সাল 12 এরকম। তখন এই অটোরিকশা কেবল উকি ঝুঁকি মারছে চায়না থেকে। তখন ওখানে আলোচনা চলছে, এরকম একটা জিনিস আসছে, এগুলো আসলে চলতে দেওয়া যাবে কি যাবে না। হঠাৎ করে কেমনে জানি এটা, আমি এরপরে আমি মিশনে গেলাম, মিশন থেকে এসে দেখে পুরা অটোরিকশা একদম 6 লাখ। একদম। সেগুলো কেমনে যে আসলো? কোনো নিয়ম নাই, কোনো ডিসিপ্লিন নাই, কোনো নীতিমালা নাই। এটা কি মোটর আর নন মোটর, এটা কি রেজিস্ট্রেশন পাবে কি পাবে না? এটা না রিক্সা না বেবি ট্যাক্সি। সুতরাং এটা একটা সিদ্ধান্ত, এটা নীতিগত সিদ্ধান্ত, এটা স্ট্র্যাটেজিক লেভেলে। আসলে আমাদের লেভেলে কিন্তু এটা কাজ না, রাইট, এটা উপরের লেভেলে। এবং সেটা ইম্পোর্ট হবে কিনা, এটা বন্ধ করবে কিনা, এইগুলো দরকার ছিল আরো আগে থেকে। যখন শুরু হয় তখনই একটা নীতিমালা করা উচিত ছিল, যেগুলো কোন পর্যায়ে এক্স্যাক্টলি। এগুলো কিন্তু হয় নাই। এর কি সিস্টেমের এখন মধ্যে আনাটা পুরাটা প্রয়োজন বার্ডেনটা কিনা? এসে পড়ছে পুলিশের উপর, পুরাটাই পুলিশের উপর। কিন্তু আসলে পুলিশ কিন্তু দায়ী না। পুলিশ এখন হিমশিম খেয়ে যাচ্ছে এই ছোট জায়গার মধ্যে। উনি বললেন একদিকে এক বাড়িতে 5 জন মানুষের জন্য 5টা গাড়ি, প্রাইভেট কার যার অ্যাবিলিটি আছে।
এখানে কোনো নীতিমালা নাই যে একটার পর দ্বিতীয় গাড়ি কেনা যাবে না বা নাই ইত্যাদি ইত্যাদি, কোনো নীতিমালা নাই, পলিসি নেই। পলিসি নাই। সুতরাং এগুলো পলিসি লেভেলে এগুলো আলোচনা করা দরকার, পলিসি লেভেল থেকে শুরু করতে হবে। যেমন উনি বললেন যে ওই পানি গেট খুলে দিয়ে বন্যা নিয়ন্ত্রণ সম্ভব না, আমাদের পুরাটা এখন আমাদের উপর বাড়েন, মানুষ আমাদেরকে পুরা ভুল বুঝে। জি, আসলে আমরা তো অবশ্যই। এত লোড নিতে পারি না, আমাদের তো রাইট। চেষ্টা করি আমরা কিন্তু রাস্তায় সবসময় থাকার চেষ্টা করি এবং আমরা চেষ্টা করি খুব দ্রুত মানুষকে পাস দেওয়া। আপনি দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সাথে কিন্তু উনি পার হচ্ছেন এবং খুব বেশি সময় কিন্তু নিচ্ছেন না, এবং নর্মাল কিন্তু আমরা কিন্তু ট্রাফিক কোনো কন্ট্রোল করি না, নর্মাল গতিতে চলে এবং উনি কিন্তু আসে। এবং ভিভিআইপি যে মুভমেন্টের কথা বলছেন সেটিও কিন্তু সাধারণ মানুষের যে দুর্ভোগ লাঘবে কিন্তু তিনি ট্রাফিক স্বাভাবিক রাখার জন্য কড়া নির্দেশনা তিনি কড়া দিয়েছেন। নির্দেশনা। সেখানে এত কিছু করার পরেও আসলে সদিচ্ছার তো অভাব আমরা দেখছি না, না। তাহলে কেন আসলে সিস্টেমের মধ্যে আসছে না? এটাই আসলে প্রশ্ন। যে নীতি নির্ধারণী পর্যায় থেকে সদিচ্ছা সিদ্ধান্ত রয়েছে, নিতে হবে। কিন্তু আমাদের এখানে কেন হচ্ছে না, সেই সমস্যাগুলোর মূলে আসলে যেতে হবে। আমি যেটা বলছিলাম যে এই যে অটোরিকশা বা ব্যাটারি চালিত রিকশার কথা বলছি, এগুলো কি পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত নাকি সিস্টেমের মধ্যে আনা উচিত? এটা খুবই ভালো প্রশ্ন। এটা প্রথমে বলি, এটা কিন্তু আর চারা গাছ না, এটা একটা বটবৃক্ষ। আপনার অঙ্কটা এখন অনেক জটিল, এবং একই সাথে রাতারাতি বন্ধর বিষয়টা, এটা খুবই সেন্সিটিভ একটা শব্দ এখন আমি বলবো। এবং একই সাথে দেখেন আমাদের ঢাকা শহরের নেটওয়ার্কটা যদি দেখেন, নেটওয়ার্কটা আমরা এভাবে বিশ্লেষণ করি যে আমার মূল সড়ক কিন্তু খুব বেশি নাই। 3000 কিলোমিটার যদি আমার রোড নেটওয়ার্ক থাকে, 200 কিলোমিটার আমার মূল সড়ক, আর এরপর আমার সেকেন্ডারি রোড, টারশিয়ারি রোড আছে, কিছু সড়ক আছে অতি সরু, সেখানে আসলে পাবলিক ট্রান্সপোর্ট যেতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমি এই যে ভাই যেটা বলছিল যে নীতিমালা বা পলিসি, এটা আসলে দ্রুত প্রণয়ন করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। পলিসিটা কি? এখানে 3-4টা জিনিস থাকতে হবে অটোরিকশা সংক্রান্ত। প্রথমেই হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড বা স্পেসিফিকেশন কী হবে। এই স্ট্যান্ডার্ড না থাকাতে যেটা হয়েছে, দেখবেন কিছু অটোরিকশার পেট মোটা, কিছুটা চিকন, কিছুটা লম্বা, যে যার মতন সংস্করণ বানাচ্ছে। অটোরিকশার মধ্যেই 50 ধরনের ভ্যারিয়েন্ট বা সংস্করণ আছে। এটা সড়কে আসলে আমরা এমনিতেই বুঝতে পারি যে আমার তো লেন ভিত্তিক গাড়ি এখনো চলে না, ঢাকা শহরে তো লেন ডিসিপ্লিন নাই। কারণ এই যে সংস্করণের ভেরিয়েশন, আপনি লেন মেনটেন করতে পারবেন না, কারণ ছোট গাড়ি থাকলে এই জায়গাটা তো আনইউজ থেকে যাবে, আপনি ইউজ করতে পারছেন না। উন্নত দেশে সম্ভব, কারণ 95% তাদের প্রাইভেট কার, আর 5% ধরেন পাবলিক ট্রান্সপোর্ট, তো তারা পারবে। কিন্তু আমরা পারতে গেলে ওই যে পলিসির কথা যেটা বলছে, তো সেখানে আমি যেটা বললাম যে প্রথমে আপনি স্ট্যান্ডার্ড বা স্পেসিফিকেশনটা তৈরি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিআরটির অনুমোদিত যানবাহনের যে আমরা মডেলগুলি বলি, সেখানে প্রায় 20 থেকে 22 সংস্করণের যানবাহন ঢাকা শহরে অনুমোদিত আছে। তার মানে সড়কে শুধুমাত্র অটোরিকশা চলবে বিষয়টা তা না, আমার হিউম্যান হলার থেকে শুরু করে সিএনজি আর অনেক ধরনের যানবাহন আছে। তাহলে সব ধরনের যানবাহন এবং সড়কের যে ধারণ ক্ষমতা, এটার সাথে মানানসই করে আমার অটোরিকশার সংখ্যা নির্ধারণ করতে হবে। এটাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কোনো সুযোগ নাই যে ঢাকা শহরে 20 লক্ষ অটোরিকশা চলে, আমি 20 লক্ষ এখন রাস্তায় বৈধতা দিয়ে ফেলবো, এই সুযোগ নাই। কারণ অন্যান্য যানবাহনের সাথেও আমার মানানসই করেই সংখ্যাটা নির্ধারণ করতে হবে। এবং তৃতীয়ত আমি বলবো যে এটার বিচরণ ক্ষেত্র, মূল সড়কে কোনোভাবেই অটোরিকশা চলতে পারে না, মূল সড়কে চলবে আমার গণপরিবহন। তবে এই গণপরিবহনের কথা আমি বলছি না যেটা আসলে সুশৃঙ্খল এবং গণপরিবহনের চরিত্রের সাথে যায়। বাসগুলো আধুনিক হবে, লো ফ্লোর, ডবল ডোর, এয়ার কন্ডিশনিং, নন এসি থাকতে পারে। দেন খুব বেশি দূরে তাকাতে হবে না। আমি একটু আগে ক্যালকাটার কথা বলছিলাম, 2017-18 থেকে ক্যালকাটার ওদের যে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন, যেমন আমাদের যেমন বিআরটিসি, তাদের কর্পোরেশন পিপিপি মোডালিটিতে, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ যেটা বলি আমরা, সেই মোডালিটিতে প্রায় 150টার মতন আপনার ইলেকট্রিক বাস তারা নামিয়ে ফেলেছে। এত চমৎকার একটা মোডালিটি তারা কিন্তু পেরেছে, এই জন্য ওদের যানজট অনেক নিয়ন্ত্রণ হয়ে গেছে। এবং হকারের কথা আমরা ফুটপাতের কথা বলি, সেখানেও ওদের কিছু পলিসি নিয়েছে। তো আমার এইভাবে ভাবতে হবে যে আমার মূল সড়কে গণপরিবহনের সাথে এরকম ছোট ছোট খুচরা যানবাহন যদি চলে আসে, একজন আরেকজনের ক্যাপাসিটি কিন্তু খেয়ে ফেলবে। এদের থাকার কথা ছিল এরা ফিডার হিসেবে কাজ করবে, যাত্রী নিয়ে এসে আমাকে বাসের স্টপেজ পর্যন্ত আসতে পারে। কিন্তু মূল সড়কে উঠে গেলে এটা একটা ভয়াবহ, আমি বলবো, অপরাধ। এই যে আপনি একটু এআই নিয়ে কথা বলছিলেন, এআই আপনি দেখেন আমাদের এই অটোরিকশা, আমি বলবো মূল সড়কে চলে আসে। অনেক সময় যারা বৈধ, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, বৈধ কাগজপত্র আছে, তারা কোণঠাসা হয়ে গেছে সড়কে। এমন সব হুটহাট করে লেন চেঞ্জ করে, আপনি বাধ্য হয়ে আপনাকে আত্মরক্ষা করার জন্য হয়তো বা বামে চেপে আসছেন। কিন্তু আমরা এআই যে কথা বলতেছি, এআই কিন্তু আপনাকে দেখবে আপনি যাবেন ডানে, আপনি বামে কেন চেপেছেন? ও তো লাইসেন্স, ওর যে লেন্স কিন্তু আপনাকে রিড করে ফেলবে। কিন্তু যার কারণে আমি এখানে বিপদে পড়লাম, তার তো নাম্বার প্লেট নাই, তার নাই কাগজপত্র, তার নাই ড্রাইভিং লাইসেন্স, তার নাই রুট পারমিট,
এবং কালো টাকা বিনিয়োগের এখন বড় ক্ষেত্র হচ্ছে অটোরিকশা, কোনো কাগজপত্র লাগছে না। আপনি একটা সিএনজি কিনতে গেলে 27 লক্ষ টাকা লাগে, 27 লক্ষ টাকা দিয়ে আপনি 30টা অটোরিকশা কিনবেন, দিনে 500 টাকা করে যদি আপনি এখানে আয় করতে পারেন তাহলে কত টাকা আয় আসে বুঝেন। এখন এই যে অটোরিকশার সমস্যা আপনি যে বললেন, সমস্যাটা এখন বটবৃক্ষ হিসেবে ভাবতে হবে। এটা শুধু জীবিকার বাহন না, এখানে অনেকগুলো শক্তির গোষ্ঠী দাঁড়িয়ে গেছে। এর মধ্যে আপনার মহাজন প্রথা চালু হয়ে গেছে, যারা আমদানি করছে ব্যাটারি মোটর তাদের একটা বড় এখানে ব্যবসা আছে, যারা ব্যাটারি, আমার ধারণা 30,000 কোটি টাকার ব্যাটারির একটা বাজার তৈরি হয়ে গেছে। এর সাথে হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, যারা ওয়ার্কশপে বানাচ্ছে, সেখানে কর্মসংস্থান হয়েছে। এইটা ভাই যেটা বলছিল 2005-এ যখন উকি ঝুঁকি মারছিল, প্রথমে বলা হলো যারা পক্ষাঘাতগ্রস্ত তারা এই ব্যাটারি চালিত রিক্সা চালাবে। এখন পক্ষাঘাতগ্রস্ত না, এখন সবাই এটা নিয়ে নেমে গেছে। শিক্ষিত, মহাজন প্রথা, শিক্ষিত, অর্ধশিক্ষিত, স্বশিক্ষিত সবাই এখন অটোরিকশা, মানে এত সহজ, আপনি কিনে পরের দিন নেমে যাচ্ছেন, আপনার কোনো কাগজপত্র লাগছে না, তো আপনি ফ্রিডম, ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেছেন। তো এই যে মগের মূল্যক আমি বলবো, সড়ককে আপনি এভাবে করে ফেললেন, এখন এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং লাগবে, আপনি রাতারাতি এটাকে করতে পারবেন না। আমি যে স্ট্র্যাটেজির কথা বলছি সেইভাবে আপনাকে আগাতে হবে। ফোনে একজন দর্শক আছেন, যে দর্শক আপনার প্রশ্নটি আমরা নেব। হ্যালো, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি মুনাদা বলছি। জি বলুন। আমাদের সমস্যার ভিতর প্রথম সমস্যা ছিল যেটা, সেটা হলো আপনার ফুটপাতের দোকানগুলা। এটার সাথে আসি এবার যোগ হলো আপনার অটোরিকশাগুলা। এই অটোরিকশাগুলা শুধু রোড না, এটা একটা জীবনের নিরাপত্তার জন্য হুমকি হয়ে গিয়েছে। কারণ প্রতিটা অলি গলিতে যেইভাবে চালাচ্ছে আপনার, অতএব সরকার যদি এই মুহূর্তে এটাকে এখানে স্টপ না করতে পারে, ভবিষ্যতে আমার মনে বড় ধরনের কোনো একটা অঘটন করতে পারে। এই জন্য সরকারের কি কোনো নীতিমালা কিংবা কোনো কিছু প্রয়োজন অনুভব করতেছে কি না করতেছে না, যদি একটু উত্তরটা দেন বিএটি কর্মকর্তা সাহেব। ধন্যবাদ। জি, তিনি যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক, ডিএমপি। জি, আরেকজন দর্শক আছেন ফোনে, আপনার প্রশ্নটি আমি নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম আন্টি। জি, আমি দুজন সম্মানিত অতিথিকে শ্রদ্ধা ভরে জানাচ্ছি একটা বিষয়। দেখেন, আমরা ট্রাফিকের বিষয়টাকে সরকার এবং সরকার সংশ্লিষ্ট যারা জড়িত আছে তাদের উপরেই আমরা নির্ভরশীল। কিন্তু আমি দুজন সম্মানিত অতিথির কাছে জানতে চাচ্ছি, তারা ছাড়া সাধারণ জনগণ, সাধারণ যারা যে রিক্সা চালায়, বাস চালায়, আমরা সাধারণ যারা হোন্ডা নিয়ে যাই, তাদের যদি ওনারা কোনো কোনো ভালো নিউজ দিতেন, ওনাদের মুখ দিয়ে আমরা যদি শুনতে পারতাম, আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমাদের কি অবদান। জি, আপনি কি ধরনের নিউজ চাচ্ছেন একটু যদি স্পষ্ট করে বলেন। আমি বলতে চাচ্ছি যে সরকার এবং সরকার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ছাড়া আমরা সাধারণ মানুষ যারা রিক্সা চালায়, হোন্ডা নিয়ে যায়, বাস চালায়, এবং আমাদেরও তো একটা দায়িত্ব আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ওনাদের মুখ দিয়ে যদি একটু শুনতেন, সারা জাতিই শুনতো, সে ব্যাপারে আমরা একটু সতর্ক হতাম। জি, বুঝতে পারছি। আর অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি জনাব মোহাম্মদ আশফিকুজ্জামান আক্তার আপনার কাছে আসতে চাই। যদিও তিনি যেমনটি বলেছেন, আপনি প্রথমেই বলে দিয়েছিলেন যে নীতি নির্ধারণী পর্যায়ে আসলে এই ডিসিশনটা হবার কথা। তারপরেও আমি আপনার কাছে দুজন দর্শক ফোন করলেন, তাদের প্রথম যিনি কোশ্চেন করেছেন, আমি নামটা করতে পারিনি, কিন্তু আপনার প্রশ্নের উত্তর হচ্ছে মনির হায়দার। জি, মনির হায়দার, আপনার কোশ্চেনের উত্তর হচ্ছে ফুটপাতের যে বিষয়টা, আসলে ফুটপাতটা সাথে অনেক কিছু জড়িত, এটাও একটা বটবৃক্ষ। এখানে আসলে ফুটপাতের মালিক কিন্তু সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন তাদের কিন্তু নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে, তারা কিন্তু চাইলে সেখানে ইভিকশন করতে পারে, তারা মোবাইল কোড করতে পারে। পুলিশ কিন্তু তাদেরকে অ্যাসোসিয়েট হিসাবে তাদেরকে সহায়তা করার কথা, এটা হচ্ছে পুলিশের কাজ। পুলিশ কিন্তু ডাইরেক্ট কিন্তু সুমোটো কোনো ফুটপাত ওঠানোর মতো ক্ষমতা পুলিশের নাই, কিন্তু হেল্প করবে তাদেরকে, তাদের ম্যাজিস্ট্রেট দিয়ে ইভিকশন করবে, সেখানে হেল্প করবে। এগুলো সব কম্বাইন বিষয়, আমরা মাঝে মাঝে করি না তা না, আপনারা দেখেছেন বিগত কিছুদিন যাবত এগুলো চললো, কিন্তু এগুলোর সাথে অনেক কিছু এখন জড়িত হয়ে গেছে। একটা মানুষের চলাচলের একটা মানুষের জীবিকার একটা বিষয় জড়িত হয়ে গেছে। যাই হোক, এগুলো অনেক অর্থনীতির সাথে সম্পৃক্ত, সামাজিক একটা বিষয়ের সাথে সম্পৃক্ত। এই জন্য এগুলো নিয়ে আমরা কাজ করি না যে তা না, আমরা উঠাই আবার বসে, এগুলো চলে। এর মধ্যেই আমরা কিন্তু চেষ্টা করি যে আমরা যাতে মানুষকে, এই নগরবাসী একটা, কারণ মানুষ নগরে বসবাস করে যারা, তারা কিন্তু অনেক টাকা ট্যাক্স দিয়ে কিন্তু থাকে, বাসা ভাড়া বেশি দিয়ে থাকে তাদের সুযোগ সুবিধার জন্য। সুযোগ সুবিধা যদি আমরা না দিতে পারি, তাহলে তো নগরে ওর সাথে গ্রামে বাস করাই ভালো ছিল। আমরা এগুলো নিয়ে কাজ করি, কিন্তু এগুলো আসলে অনেক কিছুর সমাহার, এগুলো একদিনে এগুলো সম্ভব না এগুলো সমাধান করা। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যেটা মোটরসাইকেল এবং রিক্সা যারা সাধারণ মানুষ, আসলে প্রত্যেকেরই তো সিভিক সেন্স সবারই সমান, সবারই থাকতে হবে।
কারণ আপনি এবং রোড ইউজার আদার রোড ইউজারকে আপনি রেসপেক্ট করতে হবে। এটাই আপনাদের জন্য আমরা বলবো যে আপনারা আরেকজনকে রেসপেক্ট করবেন, আরেকটা ভেহিকেলকে, আরেকটা ইয়েকে, পথচারীকে রেসপেক্ট। যেমন আমরা যদি ফুট ওভার ব্রিজ আছে কিন্তু এই বাংলা মোটরের কথা আমাদের পাশেই, সেখানে কিন্তু আপনি উপর দিয়ে কিন্তু যাচ্ছেন না, যাচ্ছেন কোথায়? নিচ দিয়ে। যখন আমরা সিগন্যাল ছাড়ি তখন আপনাদের হাঁটা শুরু হয়। তো এই জিনিসগুলো প্রত্যেকেই যদি আমাদেরকে হেল্প করেন, আমাদের জন্য আইন শৃঙ্খলার বাহিনীর জন্য আমাদের জন্য আইন ইমপ্লিমেন্ট করা খুব সহজ হয়। অবশ্যই। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা সবাই আমাদেরকে সহায়তা করেন। দেখেন সবাই মিলেই কিন্তু আমরা এই দেশের মানুষ, সবাই মিলে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ। এই দেশটা আমাদের সবার। আমরা যারা চাকরি করি তাদের যেমন, আপনারা যারা এদেশের সাধারণ জনগণ তাদেরও, প্রত্যেকেরই আমাদের এটা মিউচুয়াল একটা রিলেশন থাকতে হবে। অবশ্যই। সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তাহলে এই দেশটা সুন্দর চলবে। একজন দর্শক আছেন ফোনে, তার ফোনটি নেব। জি দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো। ধন্যবাদ। আমার নাম মুস্তফা কামাল। আমি যাত্রাবাড়ি ঢাকায়, অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবাস করি। ইনফ্যাক্ট আমার জন্মস্থান সুন্দরবন এলাকায়। আমার বয়স 60। বিগত 35টা বছর জীবন জীবিকার জন্য আমি ঢাকাতে আছি। আমি এটি নিউজকেও ধন্যবাদ দেব যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। বুয়েটের সম্মানিত স্যার আছেন, আমি এইমাত্র এখানে যোগ দিয়েছি। আমি এভাবে বলবো শুরুটা, যেহেতু আমি একদম সাধারণ মানুষ, আমার জ্ঞানের স্বল্পতা আছে, যে বিশাল পদ্মা সেতু হয়েছে। ধন্যবাদ। পদ্মা সেতু দিয়ে প্রায় 21টা জেলার গাড়ি আসে। সব গাড়িগুলো কেন গুলিস্তানে? আমার প্রশ্ন, এত ব্যয়বহুল প্রজেক্টে কি কেরানীগঞ্জে একটি টার্মিনাল করা যায় নাই? অর্থাৎ গুলিস্তানের ধারণ ক্ষমতা নাই। রাস্তায় হকার, সারা রাত মুরগি আসে। আপনারা অবাক হবেন যে মুরগি ব্যবসায়ীরা কোটি টাকার ব্যবসা করে, কিন্তু মরা মুরগি রাখার ডাস্টবিন নাই। মুরগিগুলো রাতে ছুঁড়ে ফেলে যত্রতত্র। আপনারা যদি মধ্যরাতে গুলিস্তানে যান, সেটা একটা বিচিত্র অভিজ্ঞতা হবে আপনাদের। মুরগি থেকে ভাইরাস হতে পারে এবং গুলিস্তানে লক্ষ লোকের সমাগম হয়। আমি বলবো যে ঘন্টায় ঘন্টায় লক্ষ লোক কাউন্ট হয় ওখানে, আপ ডাউন। তো সারা রাত মরা মুরগিগুলো ছুঁড়ে ফেলে, তাদের একটা বক্স নেই। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিশ্চয়ই তাদের কাছ থেকে ভ্যাট নাই, কিন্তু 10 টাকার ব্লিচিং পাউডার ছুঁড়ে ফেলে না। আর আমার আসলে বলার কিছু নাই, আমরা সাধারণ নাগরিক। আর আমি খুব জোরালো ভাবে বলবো, দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ফুটপাত রাস্তা যে নির্মাণ, এটা টেকসই না। আমরা বিশ্বের দিকে তাকালে কি দেখি? আর আমাদের বাংলাদেশের উন্নয়নগুলো টেকসই না। একজন ইঞ্জিনিয়ার আমাকে বলেছিল যে 100 টাকা বরাদ্দ হলে 60 টাকা নয়ছয় হয় আর 40 টাকার উন্নয়ন হয়। যাই হোক, আমি বলবো যে পদ্মা সেতুর গাড়িগুলো যেন দয়া করে অবিলম্বে কেরানীগঞ্জের দিকে রাখা হোক, এইটুকু বলবো। আর হকার ভাইদের, একটি সভ্য রাষ্ট্রে হকাররা রাস্তায় চকি বিছায় গেঞ্জি বিক্রি করতে পারে না, জুতা বেচতে পারে না। আমাদের যত দরিদ্রতা থাকতে পারে, আমাদেরকে অবশ্যই সভ্য হতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী একটি উন্নত রাষ্ট্রে ছিলেন লন্ডনে, সেই অভিজ্ঞতাটাও যেন তিনি কাজে লাগান। আবারও ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, এই প্রশ্নের উত্তর বা আপনার বলবার কিছু রয়েছে কিনা? জি, বলবার অবশ্যই আছে। উনি যে প্রশ্নটা করলেন, এখানে আমার একটা সুযোগ হলো একটা জিনিস একটু পরিষ্কার করার। সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে। কিন্তু আমরা অনেক সময় বলি টার্মিনালকে ঢাকার বাইরে নিয়ে যাওয়ার জন্য। লন্ডনে, সেন্ট্রাল লন্ডনে, গ্রেটার লন্ডনের আপনার পাবলিক ট্রান্সপোর্টের টার্মিনাল শহরের ভিতরে হয়। আপনি পাবলিক ট্রান্সপোর্টকে আপনি যদি এখন যাত্রীদেরকে শহরের বাইরে নামিয়ে দেন, তাহলে তাদেরকে কিন্তু আবার সেকেন্ডারি মোডে ঢাকা শহরে ঢুকতে হবে। এটা আর একটা বিড়ম্বনা। কিন্তু কনসেপ্টটা হচ্ছে যে ডিপো যেন ঢাকার বাইরে থাকে। আমাদের ঢাকা শহরের মধ্যে যে টার্মিনাল আছে, সেটা টার্মিনাল হিসেবে ব্যবহার হচ্ছে না, এটা ডিপো হয়ে গেছে। এটা বাস ঘুমানোর জায়গা হয়ে গেছে। টার্মিনাল মানে কি? সে আসবে, যাত্রী বোর্ডিং অ্যালাইটিং হবে 20 মিনিট, সেখান থেকে চলে যাবে। কিন্তু আপনি এই টার্মিনালের ভিতরে অসংখ্য বাস দেখবেন, শত শত বাস ফেলে রাখছে, ডিপো বানিয়ে ফেলছে। এখন ওইখানে সংকুলন হয় না, টার্মিনাল হয়ে গেছে রাস্তা। সব বাসগুলি রাস্তায় দাঁড়াতে, উনি যেটা বলার চেষ্টা করছে, আপনার সায়দাবাদ, যাত্রাবাড়ি এলাকায় যান, তাহলে দেখবেন যে আসলে বাসগুলো যাত্রী ওঠানামা করাচ্ছে রাস্তার উপর থেকে। কিন্তু কথা ছিল টার্মিনালের ভিতর থেকে যাত্রী ওঠানামা করবে। তো এই ক্ষেত্রে আমি যেটা বললাম, ডিপো কি আর টার্মিনাল কি, এটা আমাদের অনেক সময় আমি দেখি যে যারা পলিসি এন্ডে আছে তারাও বলছে যে টার্মিনাল শহরের বাইরে নিয়ে যাবে। হওয়ার কথা ডিপো যাবে শহরের বাইরে, টার্মিনাল যেখানে আছে ঠিকই আছে। লন্ডনে এত বড় শহর, তাদেরও টার্মিনাল শহরের ভিতরেই আছে। আর পাবলিক ট্রান্সপোর্টের সৌন্দর্যটাই ওই জায়গায়। আমাকে মোটামুটি কাছে আনতে হবে, কারণ এটা তো আর ব্যক্তিগত গাড়ি না যে আপনার একদম ডোর টু ডোর সার্ভিস দিবে। কারণ আপনি দূরে নামাই দেবেন, তার তো 2টা ট্রিপ হয়ে যাবে। চট্টগ্রাম থেকে আপনি যদি কাশপুরে নামাই দেন,
একটা ট্রিপ, আর কাশপুর থেকে ঢাকায় ঢুকতে আরও 4 ঘন্টা লাগবে, সেক্ষেত্রে 2টা লম্বা ট্রিপ নিয়ে ঢুকবে কিনা। তো এটা একটা বিষয়। আর ফুটপাতের উনি যে কথা বলছেন, উনি ভাই খুব ভালো কথা বলেছেন। আমি এই জায়গায় একটা কথা বলি, অনেকে ইতিহাসটা জানে না। ফুটপাত, এই যে ইঁদুর বেড়াল খেলা, এটা শুরু হয়েছে 1975 সাল থেকে। আচ্ছা, ওই সময় আপনার মনে আছে কিনা, গুলিস্তান থেকে এই ফুটপাত এভিকশন করা হলো এবং 3টা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। এটা হলো কচুক্ষেত, ড্যামরা, আর একটা হলো ভাইয়ের বাসা কোথায়, হাজারিবাগ। এই 3 জায়গায় নেওয়া হয়েছিল। 77 সালে আবার এটা বলা হলো যে এখান থেকে তাদের সরাই দেওয়া হলো, কিন্তু তাদের কার কোন কোন জায়গায় যাবে সেটা দেখা দেওয়া হয়নি। তারা একটা সুযোগ পেয়ে গেছে, পুরো ঢাকা শহরই তখন ফুটপাত, এবং সব দখল করে ফেললো। ঢাকা শহরে যে ফুটপাত, আপনার ফুটপাত তো নাই আসলে, আমাদের 400 কিলোমিটার মধ্যে ফুটপাত আছে, সড়ক 3000 কিলোমিটার, তার মধ্যে 40 থেকে 50% কিন্তু দখল হয়ে গেছে। আর বাকি 50% দেখবেন সব ময়লা আবর্জনা, ভাই যেটা বললো, মরা মুরগির সব ফেলে রাখছে, হাঁটা যায় না। তো সেই জায়গায় আমি যেটা বলবো যে আমাদের সামনে ভালো ভালো আসলে মডেল আছে। ফুটপাতকে আপনি এটা পুনর্বাসন করার জন্য আপনাকে একটু সমন্বিত উদ্যোগ নিতে হবে। মেকশিফট কিছু করলে এটা আসলে টেকসই হবে না, আবার এসে বসে পড়বে। সে জায়গায় স্কাই ওয়াক অথবা হকার মার্কেট, যে কনসেপ্টগুলো আমরা বলি, এটা করে, ফ্রাইডে মার্কেট বলতেছে, হলিডে মার্কেট আছে, করে তাদেরকে একটা ব্যবস্থাপনা নিতে হবে। তবে এই যে জনস্রোত, আপনি এদের ব্যবস্থা করলেন, কতজনের করবেন? পুরা দেশ থেকে যদি আসা শুরু করে, আপনি তো সেটা পারবেন না। তো সেখানে রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে এটা একটা সমন্বিত পরিকল্পনা লাগবে। জি। আমি জনাব মোহাম্মদ আশফিকুজ্জামান আক্তার, আপনার কাছে আসতে চাই যে অভিযান সত্য ফুটপাত দখলের যে অভিযোগটি রয়েছে, যে কয়েকদিনের মধ্যে আবার কিন্তু ফিরে আসে, এবং ব্যাপক জনঘনত্ব, হকারদের পুনর্বাসনের অভাব এবং রাজনৈতিক প্রভাবের কারণেও কিন্তু এই সমস্যা স্থায়ীভাবে সমাধান করা পুলিশের জন্য বড় একটি চ্যালেঞ্জের কথা আমরা সবসময় শুনি। আসলে এটা কত বড় চ্যালেঞ্জ, বা এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব? আসলে প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশের মানুষের আন্ডারস্ট্যান্ডিং, তাদের ধারণা যে ফুটপাতে তারা ব্যবসা না করলে তাদের আর কোথাও অন্য কোথাও তারা মাইন্ডসেট তারা ঠিক করতে পারে না। তাদেরকে যদি কোনো ফাঁকা জায়গায় দেওয়া যায় সেখানে সে যাবে না। এই যে যেটা হলিডে মার্কেট যেটাই বলে, তারা ওই নিউ মার্কেটেই থাকবে। আচ্ছা, ওই নিউ মার্কেট বেস তাদের একটা চিন্তা ভাবনা, যে ওখানে থাকবে, আশেপাশে ভাড়া থাকবে, এইভাবে তারা চলবে। এই জন্য আপনার যতবারই তাকে সরান, আমাদের সাথে মনে করেন যে তারা একটু লুকোচুরি খেলে, আমরাও সরে আসি, আবার বসি। এবং দেখবেন আপনার যখন নিউ মার্কেট থেকে বিজিবি গেটের দিকে দেখবেন, ওখানে অনেকবার আমি উঠিয়ে দিয়েছি, ওখানে মাছ পর্যন্ত বিক্রি হয়। মানে এমনভাবে তারা বসে গেছে, এবং তরমুজ, মাছ, ফল, পেরিশেবল যা আছে সব, এবং নোংরাও করে কিন্তু রাস্তা। আমরা বারবার উঠাই, বারবারতে আমাদের তো আসলে অত পুলিশ বাংলাদেশে নাই। আমাদের 20 লক্ষ মানুষের পুলিশ আছে মাত্র 2 লক্ষ। অত পুলিশ একদম প্রত্যেকের জায়গায় জায়গায় পাহাড় দেওয়ার মতো পুলিশটা আসলে নেই আমাদের। এই জন্য আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। তারপরে আমরা চেষ্টা করি, আমরা মোটামুটি একটা রিজনেবল একটা পর্যায়ে, আমরা সহনীয় পর্যায়ে আমরা কিন্তু রাখি। আপনি এখন দেখেন আগের চাইতে অনেকটাই কিন্তু ভালো রাস্তাঘাট। এবং নিউ মার্কেটও আমরা মাঝখানে কিন্তু অভিযান চালানোর পরে আবার কিন্তু তাদের একটা রেজিস্ট্রেশন পর্যায়ে আমি দেখলাম সিটি কর্পোরেশন নিয়ে আসার চেষ্টা করছে। যেটা ভাই বললেন যে সব মানুষ যদি গ্রাম থেকে কৃষিকাজ বাদ দিয়ে, আমাদের কিন্তু মূল এই বাংলাদেশের মূল ইয়েটা কিন্তু কৃষি প্রধান। এই কৃষি প্রধানের অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ তারা সবাই নগরে থাকতে চায়। এখানে একজন রিক্সাওয়ালা তার মাসে যদি 15,000 টাকা ইনকাম হয়, সে গ্রামে তো পায় না। গ্রামে তো 400 টাকা 3-4-12,000 টাকা পার মান্থ, তাও রেগুলার না। এজন্য তারা সবাই কিন্তু ঢাকামুখী। এইটা কেমনে বন্ধ করা যায়, এটাও একটা নীতিগত সিদ্ধান্ত দরকার। এখানে একটা জীবিকার বিষয় হয়ে গেছে, যার ফলে এগুলো খুবই সমস্যা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিজ্জামান, আপনি বলেছেন যে পরিবহন, আমরা একটু সমস্যার কথা আর একটু গভীরে যেয়ে যদি একটু জানবার চেষ্টা করি, যে পরিবহন মালিকরা বলছেন নতুন বাস নামাতে চাঁদাবাজি, সিন্ডিকেট, রোড পারমিট জটিলতা বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি বাংলাদেশে গণপরিবহন সংকটের মূল সমস্যা শুধু ট্রাফিক নয়, এবং পুরো পরিবহন খাতের কাঠামোগত যে দুর্নীতি রয়েছে বা সিন্ডিকেট সংস্কৃতি রয়েছে, সেটা ভাঙার উপায় কি? খুবই ভালো প্রশ্ন। আসলে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। আমি প্রথমে বলবো, জনগণের অর্থে এরকম মোটা মোটা বইও আছে। আপনি ডিটিসিতে গেলে দেখবেন রুট ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেক কাজ হয়েছে। আসলে আমাদের গণপরিবহনের রোগটা সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। রোগটা আসলে টেকনিক্যাল না, এটা একটা রাজনৈতিক রোগ। এটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এটা সমাধান করতে হবে। আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, ক্যালকাটা যদি করে দেখাতে পারে 2019-এর পর থেকে, ওরা কিন্তু কোম্পানি বেস চলে গেছে, একটা কোম্পানির আন্ডারে বাসগুলি চলছে। ঢাকা শহরে মূল সমস্যাটা হচ্ছে যে আসলে যে ব্যানারের মালিক, যে রুট পারমিট নিয়েছে, হয়তো তার বাস নেই, সে ওই ব্যানারের যে মালিক হয়ে গেছে। একবার যদি একটা ব্যানার আপনি মালিক হয়ে যেতে পারেন, তাহলে আপনি ওই ব্যানারের যে ঢুকবে, যে প্রকৃত মালিক, তাকে চাঁদা দিয়ে ঢুকতে হবে। তো এটা তো একটা বড় ব্যবসা।
এবং ব্যানারের মালিক যিনি ব্যানারের মালিক তার অবশ্যই রাজনৈতিক যে প্রভাব প্রতিপত্তি যেটা আমরা বলি সেটা নিশ্চয়ই আছে, কেননা রুট পারমিট পাওয়া এত সহজ বিষয় না। এবং এই রুট পারমিট নিয়ে আমরা বিভিন্ন গবেষণায় আমরা নিজেরাও দেখেছি যে এতটাই হজবরল অবস্থা, বিভিন্ন সময় রুট পারমিটগুলো এমনভাবে দেওয়া হয়েছে, রুট পারমিটগুলির সিলিং আছে যে একটা রুটে সর্বোচ্চ কয়টা বাস চলবে। যেহেতু ওই রুটে যাত্রী বেশি, ওই রুটে আপনি ঢোকার জন্য করেছেন কি আপনার রুটের যে শুরু আর শেষের পয়েন্ট একটু সরিয়ে আরেকটা নতুন রুটে নাম দিয়ে আরও 500 বাস ঢুকেছেন। এই যে অতিরিক্ত বাস ঢুকাতে এটা এত একটা জট তৈরি হয়ে গেছে, ওখানে ঢুকে এখন সবাই ক্যানাবলিজম করছে যাত্রী ধরার জন্য, যে রেশারেশি ওই দেখা যাচ্ছে যে যাত্রীরা শেষে বাসে পিষ্ট হয়ে মারা যাচ্ছে। কারণ তাদের হচ্ছে যে যেহেতু যেটা বললাম যিনি ঢুকেছে চাঁদা দিয়ে ঢুকেছে, টার্মিনালে চাঁদা দিতে হচ্ছে, রাস্তায় চাঁদা দিতে হচ্ছে, তো সে তো এই ট্রিপ দিয়ে তাকে তো চাঁদা দিয়ে তারপরে দিন শেষে কিছু মুনাফা করতে হবে, সে তো বেপরোয়া হবে। তো সেখানে আপনি যেটা বলছেন যে আসলে আমি একটা কথা বলি আপনাকে যে আমাদের দেখেন এই যে মেট্রো রেল, আমরা অনেক সময় বলি হ্যাঁ ঢাকা শহরে মেট্রো লাগবে, কিন্তু উন্নয়নের কিছু আসলে দর্শন আছে। আমরা ধাপে ধাপে যদি বলি যে ফুটপাত, তারপরে গণপরিবহন, তারপর বাস র্যাপিড ট্রানজিট, এরপরে মেট্রো রেল যাবে, আমরা কিন্তু মাঝখানের ধাপগুলি আসলে মিস করে গেছি। তার মধ্যে হচ্ছে গণপরিবহন। তো সেখানে আপনার মেট্রোর পিছনে আপনি ঢাকা শহরে যে আমাদের পরিকল্পনা মেট্রো ঘিরে, এই মেট্রোগুলি করতে করতে আপনার প্রায় আমার ধারণা 5 থেকে 6 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। এবং যখন সব মেট্রো হয়ে যাবে, আমাদের যে আরএসটিপি যেটা আমরা বলি, আমাদের কৌশলগত পরিবহন পরিকল্পনা, যেটা ঢাকা শহরের বাইবেল, সেখানে বলা হচ্ছে আপনি 14 থেকে 15% যাত্রী পরিবহন করবেন, ততক্ষণে আপনি বিনিয়োগ করবেন 5 লক্ষ কোটি টাকা। অথচ স্টাডি বলতেছে আপনি গণপরিবহনটাকে যদি ঢেলে সাজাতে পারতেন, বিনিয়োগ যদি আপনি 5,000 কোটি টাকা বিনিয়োগ করেন, 40% যাত্রী আপনি পরিবহন করবেন, তাহলে সেখানে তো আসলে এখানে আলোচনার দরকার নাই কোনটা আসলে প্রাধিকার পাওয়ার কথা, সেটা আমরা এমনি বুঝতে পারি। পারছেন না কেন? ওই যে আমি বললাম এটা টেকনিক্যাল সমস্যা না, এটা রাজনৈতিক সমস্যা। করতে হবে মানে করতে হবে। এবং আমি বলবো যে রাজনৈতিক সমস্যা এই কারণেই বলছি, অনেকে চায় না, কারণ এটা যদি আপনার এই যে শৃঙ্খলায় চলে আসে, বাস রুট ফ্র্যাঞ্চাইজির মধ্যে এটা যদি হয়ে যায়, অনেকের কিন্তু পদ পদবি থাকবে না। এবং ওই যে আমি বললাম এক্সটোরশন বা চাঁদা, যেটা কোটি টাকার একটা চাঁদা, সেটাও কিন্তু থাকবে না। তো সেক্ষেত্রে আমি বলবো আসলে যারা এখন মালিক আছে তাদেরকে নিয়ে, ইকোসিস্টেমটা নিয়ে আপনি এটা কোম্পানি বেস করেন, এবং এখানে যদি গণপরিবহনটা আমরা শৃঙ্খলা করতে পারি, এটাই আমি মনে করি যে একমাত্র টেকসই সমাধান, যেটা কম খরচ এবং আমরা এটা পরিচালনাও করতে পারবো। মেট্রো যেমন বিনিয়োগ ভারী, এটা পরিচালনা খরচও ভারী। আর যখন আপনি পাতালে ঢোকাবেন, এটা তো আইসিইউতে ঢোকাবেন, এটার পরিচালনা যেমন ঝুঁকি আছে, এটা পরিচালনার ব্যয় অনেক বেশি, এটা কতটুকু আমরা চালাতে পারবো, এগুলো অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে। যেটা আমরা পারি সেটাকে করে দেখাতে হবে। আমরা যদি ভারী ভারী এই যে ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে করতে পারি, তাহলে তো আমার মনে হয় যে এই 5,000 কোটি টাকাতে বাস একটা শৃঙ্খলা আনা, ফ্র্যাঞ্চাইজি করা, যেটা ক্যালকাটা করছে, দিল্লি করছে, তারা পারলে আমরা কেন পারবো না? আমাদের পারতে হবে। এখানে রাজনৈতিক সদিচ্ছাটা যদি থাকে আপনি অবশ্যই পারবেন। আমি জনাব মোহাম্মদ আশফিকুজ্জামান আপনার কাছে আসি। ডিএমপি বলছে যে পুলিশ সপ্তাহ চলছে, তারপর লক্কর যে বাসগুলো রয়েছে, যানবাহনগুলো রয়েছে, তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে। আমি যদি বলি যে আইন অনুযায়ী বাসের যে আয়ুষ্কাল সেটি 20 বছর, কিন্তু আমরা দেখি রাস্তায় হাজার হাজার লক্কর বা ফিটনেসবিহীন যে বাস রাস্তায় চলছে, এটি আসলে এই ব্যর্থতার দায় কার? বিআরটিএ, পরিবহন মালিক সিন্ডিকেট, নাকি আইন প্রয়োগকারী সংস্থার? আপনি যদি বলেন আসলে আমাদের দেশে যে সিস্টেম, বর্তমান যে এক্সিস্টিং সিস্টেম, সেখানে লাইসেন্স দেয় বিআরটিএ, আমরা চেক করি রাস্তায়, এটা হচ্ছে সিস্টেম। এখন আমি অনেক দেশে গিয়েছি যেখানে এই অথরিটি কিন্তু সবই পুলিশের। আমি যেমন বুরকিনা ফাসোতে, টোগোতে পরীক্ষা দিতে গেলাম, ওখানে আমি সকালে বললাম যে লাইসেন্স মেয়াদ শেষ, বিকালে আমাকে আসি লাইসেন্স। আমি জিজ্ঞাসা করলাম কী ব্যাপার এত তাড়াতাড়ি, বললাম যে উই আর দ্য অথরিটি, বাট এখানে কিন্তু এরকম না। আপনি দেখবেন বিআরটিতে গেলে লাইসেন্সের কার্ড নাই, লাইসেন্সের ফিটনেস। ইদানিং যেটা আমরা পেশার দেওয়াতে এখন যেটা হয়েছে, আমরা কিন্তু আমাদের কিন্তু এখন ডাকছে তারা ফিটনেসের জন্য। এবং আমি গত 2 বৃহস্পতিবারে পুরাতন যে বাণিজ্য মেলা, সেখানে গিয়ে 100 বাস দেখেছি 2 দিনে। আমি 30% বাসকেও কিন্তু ফিটনেস দিতে পারি নাই বলছি, কারণ তাদের আমার দেখে মনে হয় না যে তাদেরকে দেওয়া উচিত। এ ব্যাপারে কিন্তু আমরা মারাত্মক সিদ্ধান্ত, হার্ড লাইনে, যে আমরা কোনো লক্কর ঝক্কর, সালুটা, রং চটা এই বাস যেগুলো দেখলে রুচি হয় না চড়ার জন্য, সেই বাস আমরা ফিটনেস দেব না। আর পলিটিক্যাল যে প্রেশার, ওটা আমি এখনও পর্যন্ত ফিল করি নাই এখনও, কারণ আমাকে কেউ ফোন টোন করে নাই। আমি আমার মতো যেটা মনে হয়েছে যে এটা দেওয়া উচিত, কারণ আমি বিশ্বের বিভিন্ন দেশে আমি ভ্রমণ করেছি, ইউরোপ, সিঙ্গাপুর, আমি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওখানে যেটা আমি দেখেছি যে গণপরিবহন যেটা হওয়ার কথা, যেটা সবচাইতে সুন্দর,
ওটাতে যাতে উঠার মানুষের একটা আলাদা রুচি হয় যে ওখানে আমরা উঠবো, প্রাইভেট কার বাদ দিয়ে তারা ওখানে ওঠে। জি। তো এইরকম পরিবেশে আমরা আসার একটা চেষ্টা আছি, দেখা যাক আমরা কতদূর করতে পারি। তো আমরা ফিটনেসের ব্যাপারে খুবই একদম হার্ড লাইনে আছি যে আমরা কোনো আনফিট গাড়িকে আমরা ফিটনেস দেব না, এবং রাস্তাও যদি আমরা এরকম পাই আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। আমি এই সম্পর্ক প্রশ্ন আপনার কাছে আরেকটি করে এটার উত্তরটি নিয়ে আমি জনাব মোহাম্মদ হাদিউজ্জামান আপনার কাছে আসবো। এই যে ডিজিটাল পুলিশিং, এআই প্রযুক্তি, সাইবার পুলিশিং এর কথা বলছি আমরা, বাংলাদেশে পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনীতে রূপান্তরের রোডম্যাপ আসলে কতটুকু? এবং আমরা আজকে শুনেছি যে 300টির মতো মামলা হয়েছে অলরেডি, এটি কি আচ্ছা, ভালো? আমরা আগে বলি, আমি কিন্তু একটু আগেই বলেছিলাম যে আমরা কিন্তু অনেক দিন কিন্তু এই ট্রাফিক লাইটই আমরা ব্যবহার করি নাই। এই বিগত কিছুদিন যাবত আমাদের হাদিউজ্জামান ভাই ওনার সহায়তায় আমরা কিন্তু আমরা এগুলো একসাথেই আমরা কাজ জয়েন্টে করছি। আমরা কাজ শুরু করেছি। গত বৃহস্পতিবার 7 তারিখ থেকে কিন্তু একটা নতুন সিস্টেম চালু হয়েছে, যেটা এআই দিয়ে, এই ক্যামেরার মধ্যে এআই দিয়ে, এআই তাকে রিড করবে, সেই অনুযায়ী মামলা হবে। কিছু কিছু ক্ষেত্রে যেমন হচ্ছে লাল বাতি জ্বালানো থাকলে অমান্য, যেমন গভীর রাত্রে অমান্য করে যদি কেউ যায়, সেই ক্ষেত্রে জেব্রা ক্রসিং কেউ যদি ক্রস করে, উল্টো পথে কেউ যদি গাড়ি আসে, হেলমেট ছাড়া বাইক চালায়, অতিরিক্ত যাত্রী কিংবা সিট বেল্ট ইত্যাদি ইত্যাদি যদি, এবং লেন পরিবর্তন এবং বাম লেন বন্ধ করে রাখা, আচ্ছা। এই জিনিসগুলো যারা করবে তাদেরকে এই আইনের আওতায় নিয়ে আসবে। অটোমেটিক তাকে রিড করবে এআই, রিড করার পরে আমাদের কন্ট্রোল রুম আছে, সেখানে গিয়ে সেটাকে ওই বিআরটিআতে তার লিঙ্কেজ করা আছে, ওই মালিকের নামে আমরা কিন্তু তাদেরকে চিঠি দিয়ে দিব, এবং মোবাইলে মেসেজও দেওয়া হবে যাতে সে বুঝে। তারপরে সে হাজিরার একটা ডেট থাকবে, হাজিরা হলে তাকে জরিমানা গুনতে হবে, অথবা যদি হাজির না হয় তার বিরুদ্ধে সাধারণ মামলার মতো একটা ওয়ারেন্ট বা সমন যেটাকে বলে সেটা যাবে। সমন যাবে। কিন্তু সেক্ষেত্রে সবসময় দেখা যায় যে এই ধরনের উদ্যোগ নেওয়ার আগে একটি ক্যাম্পেইনের প্রয়োজন হয়, জনগণকে সচেতন করবার একটি বিষয় আমরা তো রয়েছে। দিয়েছি, ব্রডকাস্ট করেছি আমরা, কি বলে এটাকে, গণবিজ্ঞপ্তি দিয়েছি তো আমরা, এবং আস্তে আস্তে এটা কিন্তু হঠাৎ করে কিন্তু আমরা না, আচ্ছা। পরীক্ষা গত বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত আমরা বলে 300, জি। তা খুবই কম। তার মানে অনেকগুলো প্রসেস আছে, আরও 400-র মতো প্রসেস আছে। আমরা কিন্তু হঠাৎ করে কিন্তু ইয়াতে যাব না, এগুলো আগে গণসচেতনতা এবং আমরা যেটাকে বলে অ্যাওয়ারনেস, এটা করার পর আস্তে আস্তে কিন্তু আমরা হার্ড লাইনে যাব। এখন আমরা মোটামুটি একটা মানুষকে সচেতন, এবং আজকে আসার সময় আমাদের ভাই যখন বললেন যে যখন আসতেছিলেন মানুষ কিন্তু একটু কিছুটা হলেও নড়ে চড়ে বসছে, যে সিগন্যাল কিন্তু দেখে গুনে, ওই টাইমগুলো গুনে যায় কত মিনিট আর আছে, তারপরে কিন্তু সে যাচ্ছে। অনেকটাই আস্তে আস্তে হবে। আমি বললাম না, সিভিক সেন্স, এবং এগুলো আমাদের কিন্তু এডুকেশনাল সিস্টেমে এগুলো কিন্তু শেখানো হয় না। ট্রাফিক সম্পর্কে কোনো আমরা না, কিন্তু না, স্কুল কলেজে কিন্তু শেখানো হয় না, যার ফলে এই সমস্যা। এগুলো আস্তে আস্তে সকল দিক থেকে আমাদের এটা চেষ্টা করে আমাদের এটা ঠিক করতে হবে। জনাব মোহাম্মদ হাদিউজ্জামান, এই যে প্রতিদিন হাজার হাজার মামলা হচ্ছে, ডিজিটাল ছাড়াও তো মামলা হচ্ছে, সড়কে দৃশ্যমান শৃঙ্খলা আসলে তৈরি আমরা দেখছি না। এই যে ট্রাফিক ম্যানেজমেন্টের বদলে কি এটি শুধু রেভিনিউ কালেকশনের সিস্টেমের দিকে কি আমরা ঝুঁকে যাচ্ছি কিনা? না, আমি বলবো যে না, আসলে আমাদের যে উদ্দেশ্য, ভাই বলছিল যে আমরা ডিজিটাল সিগন্যালগুলি একেবারে দেশীয় প্রযুক্তিতে হোমগ্রোন দিয়ে আমরা তৈরি করছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা ভেবে দিয়েছেন যে আপনারা হোমগ্রোন নলেজ দিয়ে বানান, যাতে করে টেকসই লাকসই হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি হোমগ্রোন বানালে ওনাদের যেমন এআই প্রযুক্তির সাথে এখন আমরা সমন্বয় করে কাজটা করছি। ভাই যেটা বলছিল মামলা, তার সাথে এখন ডিমেরিট পয়েন্টও কিন্তু কাটা হচ্ছে। আপনি মামলা শুধু মালিকের নামে কেন যাবে? মালিক অনেক সময় চালক বেপরা, তাহলে চালককেও তো পানিশমেন্টের আওতায় আনতে হবে। সেক্ষেত্রে ডিমেরিট পয়েন্টেও কিন্তু শুরু করা হয়েছে। তো আসলে আপনি যেটা আমরা আগে দেখতাম যে সনাতনী পদ্ধতিতে মামলা, গাড়ি থামায় মামলা দেওয়া, এখানে আসলে আমি প্রথমে বলবো এখানে নেতিবাচক অনেকগুলি দিক ছিল। যে আমার সড়ক, যেটা বললাম, সড়ক তো সরু, একটা গাড়ি থামায় আপনি যখন মামলা দিচ্ছেন পিছনে টেইল হয়ে যাচ্ছে, বাকবিতণ্ডা হচ্ছে। আর যখন এআইতে গেছেন, এটা তো শুধুমাত্র ওনাদের একটা, আমি পজিটিভই বলবো অনেকটা, যে এখন এআই এর লেন্স তো আর ভিআইপি আর নন ভিআইপি চিনে না। যে আইন ভঙ্গ করবে তার লাইসেন্স প্লেট এডিট করে ফেলবে। আগে তো আপনি যেটা বললেন শুধু রাজস্ব আদায় কিনা, না, শুধু রাজস্ব আদায় আমি বলবো না, এখানে ভিআইপিরাও এখন ঢুকে যাচ্ছে, এই যে মামলার যে নেট আমরা বলি, তারাও ঢুকে যাচ্ছে। সো এটা একটা অত্যন্ত পজিটিভ দিক। সড়ক পাবলিক রোড, এখানে সবাই ট্যাক্স দিয়ে চলে, আইন ভঙ্গ করলে সবাইকে আসতে হবে। তবে এই জায়গায় আমি বলবো যে যানবাহনগুলো আসলে বৈধ না, অনুমোদিত না, আনরেজিস্টার্ড, রুট পারমিট নাই, তাদেরকেও এই নেটের মধ্যে আনতে হবে। তাহলে হবে কি, সড়কে একটা সুশাসন বা গুড গভর্নেন্সের যে আমরা কথা বলি, সেটা দৃশ্যমান হবে, সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। এবং ধীরে ধীরে আমি যেটা দেখছি যে আমরা শুরু করেছি ট্রাফিক ম্যানেজমেন্ট, একটা বিশাল সায়েন্স, এটা আমরা আগে দেখতাম না। সবার ইয়াতে ছিল যে আমরা অবকাঠামো বানাবো, বিনিয়োগ ভারী, সবার আকর্ষণ অবকাঠামো।
এখান থেকে বের হয়ে বর্তমান সরকার আমি বলবো যে ট্রাফিক ম্যানেজমেন্ট এনফোর্সমেন্ট এবং ছোটো ছোটো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অনেক জায়গায় ইউটার্ন করা হচ্ছে, এগুলো কিন্তু সায়েন্স, আপনাকে এটা করতে হবে। তবে আমি যেটা বললাম ফ্লাড গেটটাও বন্ধ করতে হবে, রেজিস্ট্রেশন প্রসেসে একটা আপনাকে এখানে টেনে ধরতে হবে, তাহলে দেখা যাবে সিটিটা কিন্তু টেকসই হবে। এবং একই সাথে শেষে আমি যেটা বলবো যে আমাদের কিন্তু ভাবতে হবে শহরটাকে নিয়ে, সে জায়গায় ট্রাফিকের যে শৃঙ্খলা যদি আমি ফেরাতে চাই, আমি বলবো যে আসলে আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যেটা আমরা বলি সেখানে একটা কিন্তু ঘাটতি আছে। আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং নাই, আসলে প্র্যাকটিসিং ট্রাফিক ইঞ্জিনিয়ার নাই। আমরা ট্রান্সপোর্ট লন্ডন যেটা আমরা বলি, ওদের 1,500-2,000 প্রফেশনাল আছে, আমাদের প্রফেশনাল নাই। এই জায়গাটা গুরুত্ব দিতে হবে এবং ধীরে ধীরে সিটিটাকে আসলে বিকেন্দ্রীকরণ করতে হবে। আপনি পুরো রাজধানী সরাতে না পারেন, এখানে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ যেটা আমরা বলি, অনেক মিনিস্ট্রি আছে, আমি নাম ধরে বলতে যাচ্ছি না, আমার মনে হয় না যে ঢাকায় তাদের খুব প্রয়োজনীয়তা আছে। এটা ঢাকা শহরের বাইরে নিয়ে যান, ঢাকার যে জনস্রোত এটা ঢাকামুখী না করে ঢাকা বিমুখী করেন, তখন সিটিতে আপনার একটা ম্যানেজারেবল একটা সংখ্যায় ট্রাফিক থাকবে। ভাইরা যেভাবে আমি বলবো সারাশি অভিযান করছে, নেমে গেছে যেভাবে, এই যে একটা দরদ দিয়ে কাজ করার যে বিষয়টা, এটা আমরা আগে দেখতাম না। জি, আমাদের একদম শেষ পর্যায়ে আসছে, অসংখ্য ধন্যবাদ। এবং আমি একদম শেষ মুহূর্তে আপনার কাছে জানতে চাবো, এই যে বিশৃঙ্খল শহরকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য আপনারা অনেক ধরনের প্রকল্প হাতে নিচ্ছেন, সর্বশেষ বার্তা কি হবে? সাধারণ নাগরিকদেরও তো একটি দায়িত্বের জায়গা থাকে, সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে সবার জন্য কি বার্তা থাকবে? সর্বশেষ বার্তা হচ্ছে যে আমাদের মতো আরও যারা স্টেক হোল্ডার আছে, আমরা সিটি কর্পোরেশন, তারপরে রাজুক, তারপরে আরও যে ইঞ্জিনিয়ার টিএনটি, অনেক কিছু কিন্তু এর সাথে জড়িত। অনেক স্টেক হোল্ডার এই নগর সুন্দর রাখার জন্য অনেক স্টেক হোল্ডার, ইলেকট্রিক যেটা ডেসকো ডেসা যেটাই বলেন, সবাইকে অ্যাজ ওয়েল অ্যাজ নাগরিকদেরকেও সহায়তা করতে হবে আমাদেরকে। তা নাগরিক যদি খালি চিন্তা করে যে আমরা বিশৃঙ্খল করবো আর আমরা খালি ঠিক করব, তাহলে কিন্তু হবে না। সবাইকেই কিন্তু মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে, সবাইকে সচেতন হতে হবে, সবাইকেই এই রাজধানীটা, তথা রাজধানী তো একটা দেশের আয়না, মিরর। রাজধানী মানুষ যখন আসে বাংলাদেশে বিদেশ থেকে, আপাতত কিন্তু রাজধানীতে আসে, সুতরাং এসেই তখন যখন দেখে যে এরকম অবস্থা, তখন কিন্তু মানুষের একটা ইমপ্রেশন নষ্ট হয়, ভাবমূর্তির একটি বিষয় থাকে। সুতরাং এই শহরকে ভালো রাখার জন্য আমাদের সকল নাগরিক এবং প্রত্যেকটা সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, তাদেরকেও বের করতে হবে এটা আরও ভালো থেকে ভালো কীভাবে করা যায়। এটা করলে আমাদের এই দেশটা সুন্দর হবে এবং শহরটা আমরা সুন্দরভাবে মানুষের জন্য বসবাসের জন্য করতে পারবো। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি স্বাধীন সংলাপ। আগামীকাল আবারও হাজির হব, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।